ক্লাস 10-এর সমস্ত বিদ্যার্থীবৃন্দ, আজকে 16 তারিখে অর্থাৎ সেপ্টেম্বরের 16 তারিখে আমরা আবার একত্রিত হয়েছি। বিষয় তোমরা জানো, ভূগোল। তা তোমাদের সবেমাত্র থার্ড যে অনলাইন এক্সাম তোমাদের সম্পন্ন হয়েছে। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে, তাই তো? ঠিক আছে। দেখো, আমাদের সিলেবাসের এই ভারতীয় কৃষির থেকে তোমাদের একটা কিন্তু অনুকূল ভৌগোলিক পরিবেশ আসবে, 100% আসে প্রত্যেকবারই। তা সেক্ষেত্রে বারবার একটা কথা তোমাদের স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি যে প্রশ্নটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে কিন্তু পড়বে। যে অনুকূল ভৌগোলিক পরিবেশ বলেছে না অনুকূল প্রাকৃতিক পরিবেশ বলেছে, এটা মাথার মধ্যে রেখে প্রশ্নটা পড়বে, যেটা বলেছে সেটা অ্যান্সার দেবে। দেখো, আমরা প্রত্যেকটার কিন্তু আমরা ছবিও এঁকেছি, অর্থাৎ অনুকূল ভৌগোলিক পরিবেশ দিক বা প্রাকৃতিক পরিবেশের দিক। দেখো, ধানের ম্যাপ পয়েন্টিং আমরা করেছি, গমেরও ম্যাপ পয়েন্টিং আমরা করেছি, চা, কফি, কার্পাস, এখো, প্রত্যেকটারই আমাদের ম্যাপ পয়েন্টিং করেছি, ইনক্লুডিং মিলেট পর্যন্ত। এই ম্যাপ পয়েন্টিংগুলো কিন্তু ভালো করে তোমরা করে নেবে। এবারে এখানে দেখো একটা প্রশ্নমান 2-এর যে প্রশ্নটা অনেক সময় টেস্ট পেপারে আমরা পেয়েছি, সেটা হচ্ছে ভারতীয় কৃষির সমস্যা ও সমাধান গুলি লেখো। এটা প্রশ্নমান দেখবে 2+2 থাকে। প্রশ্নমান হচ্ছে 2+2, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, ভারতীয় কৃষির যদি সমস্যাগুলো আমরা প্রথমে আলোচনা করি, তাহলে দেখো প্রথমেই সমস্যা বলে পয়েন্ট করলাম। তাই প্রথমেই যে পয়েন্টটা পাবো আমরা, সেটা হচ্ছে উদ্বৃত্ত। হচ্ছে সমস্যার মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্বল্প উদ্বৃত্ত। আবার কোনো কোনো বইয়ে দেখবে উদ্বৃত্ত মানটা এরকমও দেওয়া থাকে। ঠিক আছে? তাহলে এই উদ্বৃত্ত বানানটা এই পয়েন্টটার আমরা মানে কি বুঝবো? আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষ একটা জনবহুল দেশ। তাই সেই জনবহুল দেশেতে জনসংখ্যার পরিমাণ প্রায় 121 কোটির কাছাকাছি, 121 কোটির প্লাস। তাই সেখানে এই ব্যাপক পরিমাণ জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটাতে উদ্বৃত্ত মানে কি বেশি।
অর্থাৎ খুব বেশি শস্য কিন্তু উদ্বৃত্ত থাকে না, এইটা একটা কিন্তু সমস্যা। নাম্বার 2 যদি আমরা দেখি, বৃষ্টিপাতের অনিশ্চয়তা। বৃষ্টিপাতের অনিশ্চয়তা প্রত্যেকেই তোমরা জেনে গেছো যে এতগুলো ফসল যখন আমরা আলোচনা করেছি যে ভারত ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর একটা দেশ, তবে এখানে বৃষ্টিপাতের যে বন্টন, সেই বন্টনটা ভারতবর্ষের সর্বত্র কিন্তু সমান হয় না, অর্থাৎ সব জায়গায় বৃষ্টিপাতের পরিমাণটা সমান হয় না। তার জন্য বৃষ্টিপাতের অনিশ্চয়তার জন্য কখনো মৌসুমী বায়ু আগে আসছে, কখনো মৌসুমী বায়ু আবার পরে যাচ্ছে। এরকম মৌসুমী বায়ুর যে খামখেয়ালিপনা কিন্তু ভারতীয় কৃষির অর্থাৎ বিভিন্ন চাষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি করে। তৃতীয় নম্বর যদি আমরা পয়েন্টটা দেখি, ক্ষুদ্র ও প্রান্তিক হচ্ছে কৃষক। তাহলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বলতে আমরা কি বুঝি না, দেখা যায় যে এখানে যে সমস্ত কৃষক এরা আছে তারা তাদের জমির আয়তন খুব বেশি না, ছোট ছোট আয়তনের জমির প্রাধান্য বেশি লক্ষ্য করা যায়, এবং কৃষকেরা হচ্ছে খুব গরিব দুর্বল শ্রেণী। তাহলে একটা কৃষিকাজ করতে গেলে যে বিশাল পরিমাণে অর্থের প্রয়োজন, সে অর্থের কিন্তু যোগান এনারা ঠিকমতো দিতে পারেন না। তার জন্য গতানুগতিক প্রথায় কৃষিকাজের এনারা খুব বেশি আগ্রহী। সেটা হচ্ছে ভারতীয় কৃষির একটা গুরুত্বপূর্ণ সমস্যার মধ্যে রয়েছে। তারপরে যদি আমরা পয়েন্টটা দেখি, উন্নত প্রযুক্তিবিদ্যার অভাব। উন্নত প্রযুক্তিবিদ্যার হচ্ছে অভাব। এক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগই কৃষক ভারতীয়দের অর্থাৎ অশিক্ষিত বা শিক্ষিত না হওয়ার জন্য উন্নত প্রযুক্তির ব্যবহারে যে পরিমাণ তাদের যে যথেষ্ট পরিমাণে এগিয়ে থাকবে কৃষিকাজের দিক থেকে, যেটাকে অ্যাডভান্স আমরা বলি, সেই উন্নত প্রযুক্তিবিদ্যার এনারা ঠিকমতো ব্যবহার করতে পারেন না, কারণ শিক্ষার অভাব। এটা ভারতীয় কৃষির অপর একটা সমস্যা। তারপরে যদি দেখো, আমরা যদি দেখি শ্রমিকদের দক্ষতার অভাব, জলসেচের অপ্রতুলতা, তারপর যদি আরেকটা পয়েন্ট দেখি আমাদের বিপণনের অভাব। যদি দেখো আমরা শ্রমিকের দক্ষতার অভাব প্রসঙ্গটা একটু ফোকাস করি, তাহলে দেখো আমরা জানতে পারবো যে কৃষিকাজ করতে গেলে শ্রমিকদের যে ধরনের কৃষি সম্পর্কিত যে সমস্ত অভিজ্ঞতার দরকার, অর্থাৎ জমি তৈরি করা, বীজ ছড়ানো, তাকে নিড়ান করা, কীটনাশক দেওয়া, সার দেওয়া ইত্যাদি বিভিন্ন স্টেপ বাই স্টেপ যে সমস্ত অভিজ্ঞতাগুলো দরকার, বর্তমানে সেই শ্রমিক সম্প্রদায়ের মধ্যে সে অভিজ্ঞতার
যথেষ্ট পরিমাণ অভাব লক্ষ্য করা যায়। জলসেচের অপ্রতুলতা, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে জলসেচের সুযোগ নেই, কারণ ভারতবর্ষের সর্বত্র জালের মতো, অর্থাৎ পার্বত্য অঞ্চল থেকে সমভূমি অঞ্চল, মালভূমি অঞ্চল থেকে বদ্বীপ অঞ্চল, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সম্পূর্ণ দিককে সম্পূর্ণ জলসেচ ব্যবস্থার নিয়ন্ত্রণে কিন্তু আনা সম্ভব হয়নি। তাই জলসেচের আমাদের অপ্রতুলতা ভারতের কৃষির কিন্তু অপর একটা সমস্যা। বিপণনের অভাব, অর্থাৎ কৃষকরা যখন কোনো ফসল বিক্রি করে, সেই ফসল বিক্রির সময় তাদের দেখা যায় যে বিভিন্ন ধরনের তাদের ফোরে, অর্থাৎ কৃষকের কাছ থেকে যারা ফসলটা কিনে নিয়ে যায় তাদের বিভিন্ন রকমের ফ্রড কিংবা তাদের বিভিন্ন রকমের অসৎ যে চিন্তাধারার মধ্যে তারা ট্র্যাপ বা জালের মধ্যে পড়ে যায়। তার ফলে কৃষকেরা ফসলটা চাষ করার পর সেই ফসলটাকে বিক্রি করতে উপযুক্ত যে কোন জায়গায় বিক্রি করলে তারা ফসলটার ভালো দাম পাবে সেই জায়গাটা ঠিকমতো তারা জানতে পারে না। তার ফলে ভারতীয় কৃষকরা যথেষ্ট পরিমাণে ফসল চাষ করার পরও ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই পয়েন্টটা আমাদের ত্রুটিপূর্ণ বিপণন ব্যবস্থাটাও লিখতে পারি। কি বললাম? ত্রুটিপূর্ণ বিপণন ব্যবস্থা। তাহলে দেখো এখানে ভারতীয় কৃষি যে সমস্যার আমি অনেক কটা পয়েন্ট তোমাদের লিখে দিলাম, কিন্তু পয়েন্টটা করে কিন্তু 2-3 লাইন করে তোমাদের লিখতে হবে। ঠিক আছে? মনে করো যদি প্রশ্নমান 2 দেয়, তুমি এখান থেকে বড় জোর 4 থেকে 5টা পয়েন্টকে লিখলে, যেহেতু এর মধ্যে ছবি দেওয়ার কোনো প্রসঙ্গ নেই, আর বাকি দুটো পয়েন্টকে অন্যান্য বলে লিখে দিলে। ঠিক আছে? এবার দেখো সমস্যাগুলো যেহেতু আমরা জানলাম, এবার সমাধানগুলো কিন্তু আমাদের একটু জেনে নিতে হবে। সমাধান, তাহলে যদি দেখি আমাদের সমাধানের প্রসঙ্গটা, এখানে আমরা দেখো যেটা পাবো যে প্রথমেই কৃষকদের 1 নম্বর আর্থিক সহযোগিতা। আর্থিক সহযোগিতা, কৃষকরা দেখো আমরা দেখি যে কৃষিকাজ করতে গেলে অনেক সময় তাদের একটা ফিনান্সিয়াল প্রবলেম থাকে, অর্থাৎ অর্থের যোগানের একটা সমস্যা তাদের মধ্যে থাকে। তাই বর্তমানে দেখবে যে সরকার কৃষকদের বিভিন্ন রকমের আর্থিক সহযোগিতা প্রদান করছে। যেমন দেখবে কৃষি বিমা, ফসল বিমা, শস্য বিমা ইত্যাদি বিভিন্ন রকমের তাদের কৃষি ঋণ দিয়ে কৃষকদের কৃষিকাজে যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে তারা লক্ষ্য করছেন। এটা সমাধানের মধ্যে একটা পাঠ পেলাম আমরা। 2 নম্বর চাহিদা পূর্ণ ফসল নির্বাচন, অর্থাৎ কৃষকেরা কোন ফসলটা চাষ করলে সবচেয়ে বেশি তারা দাম পাবে, আর্থিকভাবে তারা স্বচ্ছ সবল হবে, সে বিষয়ে তাদের যেমন গোবিন্দভোগ, অর্থাৎ যেটাকে আমরা গোবিন্দভোগ ধান বলি, দেখবে ছোট ধরনের চাল এবং খুব সুস্বাদু এবং গন্ধে পরিপূর্ণ হয়। তাই সেই ফসলের চাষের দিকে, যাকে আমরা বাদশাভোগও বলে থাকি অনেক সময়, সেই ধানের চাষের দিকে সরকার বেশি পরিমাণে উৎসাহিত করার চেষ্টা করছে। বিদেশে বাজারও ভালো, কৃষকেরা ভালো দামও পাবে, আর চাষ করতে খরচটাও কম, জলসেচও আমাদের কম লাগে। তাহলে চাহিদাপূর্ণ ফসল নির্বাচনের ক্ষেত্রেও সরকারি সহযোগিতা করছে। অর্থাৎ কৃষি যারা হচ্ছে, এক কথা যেটা আমরা বলতে পারি যে কৃষি শিক্ষা আর হচ্ছে গবেষণা,
কৃষি শিক্ষা ও হচ্ছে গবেষণা। অর্থাৎ কৃষকেরা কোন ফসলের পর কোন ফসলটা চাষ করলে তাদের খরচ কম, আয় বেশি, এই বিভিন্ন রকমের চিন্তাধারা যারা কৃষি বিজ্ঞানী আছেন তারে একটার পর একটা ফসল চাষে গ্রাম পঞ্চায়েত লেভেল, ব্লক লেভেল, জেলা লেভেল বিভিন্ন জায়গাতে তাদের মিটিংয়ের মাধ্যমে কৃষকদের সেই অভিজ্ঞতাটা শেয়ার করছেন, যার ফলে কি হয় কৃষকেরা এক্ষেত্রে উৎসাহিত হচ্ছে। তাহলে নাম্বার 3 পয়েন্ট আমরা এটা পেলাম। নাম্বার 4 যে যদি আমরা দেখি যে ভূমি সংস্কার, ভূমি সংস্কার দেখবে দেখা যায় যে দীর্ঘদিন ধরে আমরা একই ধরনের ফসল চাষ করে আসছি এবং সেটা বংশানুক্রমে। সেক্ষেত্রে দেখা যায় যে মাটির যে ভূমিরূপের যে ঢাল, মাটির গঠনগত কাঠামো ইত্যাদির যে সংস্কার সাধন করে জমির উৎপাদন, ফসল উৎপাদনটাকে বাড়ানো যায়, সেই ভূমি সংস্কার ব্যবস্থাকে ব্যাপক সাজানো হচ্ছে। আর লাস্টের পয়েন্টটা যদি আমরা দেখি নাম্বার 5 মৃত্তিকা গবেষণা, মৃত্তিকা গবেষণা। এখানে দেখো আমরা যেটা জানি যে বিশেষ করে যেটা দেখা যায় আমরা যখন কোনো ফসল চাষাবাদ করি, সেই চাষাবাদের সময় যেটা দেখা যায় যে আমরা দেখো হাতে গোনা কয়েকটা সারের নাম জানি, তাতে ইউরিয়া, ডিএপি, পটাশ, ফসফেট, আর আলু টালু চাষ করলে 10-26-26 এই কটা সারের সঙ্গে আমরা পরিচিত। আমরা যে কোনো ফসল চাষ করি না কেন দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ডিএপি আর ইউরিয়াকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রয়োগ করে থাকি। কারণ হচ্ছে চাষিরা এটা মনে করে যে ডিএপির বর্তমানে যতগুলো রাসায়নিক সার আছে ডিএপির দামটা বেশি, তা ওনারা মনে করেন যে সারটার দামটা বেশি সেই সারটা যদি আমি জমিতে প্রয়োগ করতে পারি তাহলে আমার ফসলটা ভালো হবে। কিন্তু ফসলটা ভালো হতে গেলে যে ডিএপি যদি প্রত্যেকটা ফসল চাষের পর চাষ যদি ডিএপি দিয়ে যায় তাহলে মাটিতে দেখবে ইউরিয়া বা বিশেষ করে ডিএপির ক্ষেত্রে বস্তার পাশে দেখবে 10 বিভিন্ন রকমভাবে 10-25-25, 10-50-56 এরকম ধরনের একটা ইস্টু দিয়ে একটা পরিমাপ উল্লেখ করা থাকে। তাহলে সেগুলোর পার্সেন্টেজে তো সবই ফসল তো একরকম, সবই ফসল তো 3টে সার দিয়ে খায় না, যে কোনো একটাকে খেলেও আর 2টো জমির মধ্যে থেকে যাচ্ছে। আবার পরবর্তী ফসল চাষ করছে আবার আমি ডিএপি দিচ্ছি, তার মানে কি সেও একটা খেলেও বাকি 2টো জমির মধ্যে থেকে গেল। এরকম পর্যায়ক্রমিকভাবে ডিএপি যদি জমির মধ্যে আমরা প্রয়োগ করে থাকি সেক্ষেত্রে দেখা যায় যে জমিতে ক্রমাগত কিন্তু অম্লত্ব ক্ষারকত্বের মধ্যে একটা বিস্তর ফারাক চলে আসছে। তার ফলে মাটিতে ফসল চাষ করছি, খরচা করছে, উৎপাদন ঠিকমতো পাচ্ছি না। তাই বর্তমানে সরকার মৃত্তিকা গবেষণার মাধ্যমে কৃষককে বিনা পয়সায় ফ্রিতে এটা পরীক্ষাটা করে দেওয়া হচ্ছে, যার ফলে কৃষক জানতে পারবে তার জমির মাটিতে কোন রাসায়নিক সারের পরিমাণটা বেশি। তার ফলে সেই রাসায়নিক সারটাকে যদি প্রয়োগ বন্ধ করে অন্য রাসায়নিক সার প্রয়োগ করে অল্প খরচে ফসল খুব সুন্দর হবে, সেই জন্য এই ব্যবস্থাটা ওনারা করেছেন। লাস্টে যদি পয়েন্ট আমরা দেখব যে আধুনিক প্রযুক্তিবিদ্যার প্রসার, আধুনিক প্রযুক্তিবিদ্যার প্রসার, আধুনিক প্রযুক্তিবিদ্যার প্রসার। অর্থাৎ যে বর্তমানে কৃষিকাজ করতে গেলে কৃষকেরা যেমন হারভেস্টার, রোটাভেটার, হাইড্রোলিক ট্র্যাক্টর ইত্যাদি তাদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, তথা শ্রী পদ্ধতি ধান চাষের একটা নতুন পদ্ধতি, এর মাধ্যমে বীজতলাও তৈরি করা যায়, এর মাধ্যমে জমিতে বীজতলা তৈরি না করেও জমিতে ফসল ফলানো যায়। তাই শ্রী পদ্ধতির
বিকাশ ঘটিয়ে তারা কৃষকদের আমাদের কৃষিকাজে বিশেষ করে আধুনিক প্রযুক্তিবিদ্যার সঙ্গে পরিচয় করিয়ে তাদের দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে আমরা এই পয়েন্টটার মধ্যে উল্লেখ করতে পারি। তাহলে দেখো আমাদের ভারতীয় কৃষির সমস্যা এবং সমাধানগুলো ভালো করে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা কিন্তু এই পয়েন্টগুলো ভালো করে রেডি করে নেবে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু পয়েন্টগুলো কিন্তু দেখবে ইউনিক পয়েন্ট আছে, যাতে তোমাদের পরীক্ষার খাতায় নম্বর বাড়াতে সহযোগিতা করবে। এখানে দেখো আরেকটা প্রশ্ন যদি আমরা একটু দেখি, যে প্রশ্নটা অনেক সময় দেখবে অনেক টেস্ট পেপারে তোমরা পাবে, যে সবুজ বিপ্লব জিনিসটা কি আমরা আগে তো আলোচনা করেছিলাম, দেবো তবে একটু হালকা টাচ দিয়ে রাখি। সবুজ বিপ্লব শব্দটাকে ইংরেজিতে আমরা বলি গ্রিন রেভলিউশন। অর্থাৎ 1960-এর দশকে আমাদের দুজন বিজ্ঞানীর নাম আমরা জানি, ডক্টর নরম্যান বোরলগ আর ডক্টর এম.এস. স্বামীনাথন। এনারা হচ্ছে কৃষি বিজ্ঞানী। তাই ওনারা জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি দেখে বিশ্বকে যাতে আগামী দিনে খাবারের ব্যাপারে, খাদ্যশস্যের চাষের ব্যাপারে কোনো রকম সমস্যার যাতে সম্মুখীন হতে না হয়, তার জন্য ওনারা একটা পরিকল্পনা গ্রহণ করেছিলেন, যারা হচ্ছে সবুজ বিপ্লব। এই বিপ্লবটা প্রথম যে ফসলে চালু হয় সেটা হচ্ছে আমাদের গম। মনে রাখবে, গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন, যে সবুজ বিপ্লবের সবথেকে বেশি প্রভাব কোন ফসল লক্ষ্য করা গিয়েছিল? গমে। তারপর অন্যান্য ফসলের মধ্যে আমাদের চালু হয়। তাই ওনারা যে পদ্ধতিগুলো কথা বলেছিলেন, যে যদি আমরা ফসলের উৎপাদনটাকে যুগের নিরিখে তাল মিলিয়ে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে যদি বাড়াতে না পারি, তাহলে আগামী দিনে জিনিসের দাম মানুষের নাগালের বাইরে চলে যাবে। তার প্রতিফলন তো তোমরা এমনিতেই দেখতে পাচ্ছ। পোস্ত নামক তোমাদের প্রিয় একটা খাবারের নাম যেন, যেটা দেখবে বর্তমানে দাম 2200-2300 টাকা পর্যন্ত পৌঁছে গেছে। বিভিন্ন দেখো আমাদের কৃষিজাত ফসলের দাম দিনের পর দিন কিন্তু বাড়ছে, কোনো ফসলের দাম কিন্তু কমছে না। এবারে আলুর দামটাকে বাদ রেখে, যেমন আরেকবারে আলুর দাম ছিল, এবারে দেখো আলুর দামটা একটু কমের মধ্যে আছে। তাহলে এর হাত থেকে বেরিয়ে আসার জন্য এনারা কতগুলো সুপারিশের কথা বলেছিলেন। কি সুপারিশের কথা বলেছিলেন? না, 1 নম্বর উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করতে বলেছেন, হাইব্রিড বীজ। নাম্বার 2, মাটি পরীক্ষা করতে বলেছেন বিভিন্ন ফসল চাষের পর, বছরে একবারও হতে পারে, বছরে 2বারও করতে পারে। নাম্বার 3, জলসেচের সুবন্দোবস্ত করা। নাম্বার 4, কৃষকদের কৃষিকাজের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া, কৃষকদের আর্থিক সহযোগিতা দেওয়া, ফসল চাষের পূর্বে কৃষকদের কোন ফসল চাষে লাভবান হবে সেই সম্পর্কে তথ্য পরিবেশন করা ইত্যাদি। তাছাড়া সমবায় প্রথা তো আছেই, মূলধনের সহযোগিতা আমাদের আছেই, উন্নত প্রযুক্তিবিদ্যার সহযোগিতা তো আমাদের রয়েছে, সার কীটনাশকের ব্যবহার তো অবশ্যই তারা করতে বলেছেন। এর মাধ্যমে ফসলের উৎপাদনটা প্রচণ্ড হারে বেড়েছিল। তাই এর প্রথম সুফল পেয়েছিল পাঞ্জাব হরিয়ানা। তাই এখান থেকে একটা প্রশ্ন থাকে যে পাঞ্জাব হরিয়ানায় কৃষিকাজের উন্নতির কারণ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা কি বললাম একটু লিখে দিচ্ছি বোর্ডে। লেখো প্রশ্নটা, পাঞ্জাব হরিয়ানায় গম চাষের উন্নতির কারণ কি? পাঞ্জাব ও হরিয়ানায় গম চাষের উন্নতির কারণ কি? FM হচ্ছে এটা 3 অথবা 4 ফুল মার্কসের। তাহলে পাঞ্জাব হরিয়ানা দেখো আমরা জানি, যেটা হচ্ছে ভারতবর্ষের যদি ম্যাপটা আমরা ছোট করে এঁকে নিই, যেটুকু দরকার আমরা শুধু সেইটুকু আঁকবো, এর বেশি এঁকে তো লাভ নেই। দেখো পাঞ্জাব হরিয়ানা বলতে
মেনলি আমাদের এই জায়গাটাকে বোঝায়, তোমরা প্রত্যেকেই জানো। এই অংশটাকে আমরা পাঞ্জাব হরিয়ানা বলে আখ্যা দিই। এটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা। এখানে এবার এই পাঞ্জাব হরিয়ানায় গম চাষে উন্নতির কারণ কি, যদি পয়েন্টগুলো আমরা একটার পর একটা দেখি, যে ফার্স্ট পয়েন্ট আমরা যেটা যেটা পেতে পারি এখানে, সেটা হচ্ছে নাম্বার 1 নাতিশ, যেটাকে আমরা অনুকূল জলবায়ু পয়েন্টটা করে নাও, একবারে ঝামেলা মিটে যাবে। অনুকূল জলবায়ু, অর্থাৎ পাঞ্জাব হরিয়ানায় এই গম চাষ আমরা প্রত্যেকেই জানি এটা হচ্ছে এক প্রকার রবি শস্য, তাই শীতকালে সব থেকে বেশি চাষ করা হয়ে থাকে। তাই পাঞ্জাব হরিয়ানার যা লোকেশন তা হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চলের কাছাকাছি, তাই সেখানে অনুকূল জলবায়ু লক্ষ্য করা যায়। নাম্বার 2টা পয়েন্টে যদি আমরা দেখি, যে মৃত্তিকার উর্বরতা, অর্থাৎ আমাদের গম চাষ করতে গেলে যে ধরনের মাটির প্রয়োজন, অর্থাৎ মনে করো আমাদের পলি মাটি, তার সঙ্গে হচ্ছে নবীন আমাদের যে পলি মাটি যেটা হচ্ছে শতদ্র আর বিপাশার কাছে উর্বর, যে দোঁয়াশ মাটি যেটাকে আমরা বেট মাটি বলি, সেই মাটি এখানে যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যায়, অর্থাৎ তার একটা প্রাধান্য রয়েছে। যেমন গম চাষ করতে গেলে আমরা দেখেছি 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন, যেটা আমরা এখানে পেয়ে যাই। এখানে যেটা শীতকালে মনে করো যে মাঝে মাঝে যে বৃষ্টিপাতটা হয় 20 থেকে 30 সেন্টিমিটার, সেটা গম চাষের পক্ষে আদর্শ। এবং উষ্ণতা যেটা 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, সেই উষ্ণতাটা কিন্তু এখানে লক্ষ্য করা যায়। তাহলে বৃষ্টিপাত আর উষ্ণতা দুটোই কিন্তু গম চাষের পক্ষে উপযোগী। মৃত্তিকার মধ্যে বেট মাটি পেলাম, যেটা দোঁয়াশ মাটি, উর্বর মাটি, সেটা এখানকার পক্ষে ফেভারেবল রয়েছে। তারপরে যদি পয়েন্টটা দেখি আমাদের দ্বিতীয় নম্বর, যে সমতল, অর্থাৎ যদি পয়েন্টটা আমরা ভূপ্রকৃতি করি, ভূপ্রকৃতি অর্থাৎ গম চাষের জন্য হালকা ঈষৎ ঢালু জমির প্রয়োজন, যাতে গম গাছের গোড়ায় জল জমে থাকতে না পারে। তা সেরকম ধরনের ভূমিরূপের ঢালুটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তারপর নাম্বার 4 যদি আমরা পয়েন্টটা দেখি, মূলধনের সুবিধা, মূলধনের সুবিধা, অর্থাৎ দেখা যায় যে এখানে গম চাষ করতে গেলে যে পরিমাণ আমাদের অর্থের প্রয়োজন, সেটা সেখানকার সমবায় প্রথার মাধ্যমে কৃষকদের অর্থের যোগান দেওয়া হয়ে থাকে। তারপরে যদি পয়েন্টটা দেখি আমরা উন্নত প্রযুক্তিবিদ্যা, উন্নত প্রযুক্তিবিদ্যা, কারণ কিছুক্ষণ আগে আমরা যেটা বললাম তোমাদের, যে এই যে হারভেস্টার, রোটার, রোটাভেটার, রিটার প্রভৃতি যে অত্যাধুনিক প্রযুক্তির যে যান্ত্রিক যে সমস্ত যন্ত্রপাতি আছে, পাঞ্জাব হরিয়ানা সবথেকে বেশি ইন্ট্রোডিউস করা হয়, কেন ওখানকার কৃষকরা সবথেকে বেশি অ্যাডভান্স অন্যান্য ভারতবর্ষ অন্যান্য প্রান্তের তুলনায়। উন্নত প্রযুক্তিবিদ্যার এখানে যথেষ্ট পরিমাণে এরা সুযোগ সুবিধা লাভ করে। তারপরে যদি পয়েন্টটা আমরা দেখি নাম্বার 6, সেটা হচ্ছে জলসেচের ব্যবহার বা জলসেচের সুবন্দোবস্ত। কারণ হচ্ছে দেবে এখানে ভাকরা নাঙ্গাল বলে একটা ড্যাম আছে, ভারতের উচ্চতম যে জলাধার, সে ভাকরা নাঙ্গাল ড্যামের যে জলকে কাজে লাগিয়ে এরা বিশেষ পরিমাণে কৃষিকাজে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করে থাকে জলসেচ সুবন্দোবস্তের জন্য। তাহলে দেখো অনেক কটা আমরা এর মধ্যে পয়েন্ট পেলাম। তারপর দেখো যদি আমরা দেখি, এখানে আমাদের উচ্চ ফলনশীল বীজ ও নিঃসন্দেহে একটা পয়েন্টের মধ্যে এখানে আমরা রাখতে পারবো। উচ্চ ফলনশীল বীজ, কারণ হচ্ছে গম চাষের জন্য যে সোনালিকা,
কল্যাণ সোনা প্রভৃতি উচ্চ ফলনশীল বীজ, সেই বীজের ব্যবহার করা হয়ে থাকে যাতে অল্প খরচে উৎপাদনের পরিমাণটা বাড়ে। জমিতে যন্ত্রপাতি বা কৃষি ফসল চাষাবাদ করতে গেলে তাদের জমির উর্বর শক্তি যখন কমে যায় তখন রাসায়নিক সার আমরা প্রয়োগ করি, আবার পোকামাকড়ের আক্রমণ হলে কীটনাশককে আমরা প্রয়োগ করি, যার মাধ্যমে ফসলটাকে বাঁচানো সম্ভব হয়। সেই পয়েন্টটাও দেখো আমরা এর মধ্যে অবশ্যই নিঃসন্দেহে আমরা উল্লেখ করতে পারবো। তার সঙ্গে দেখো উন্নত আমাদের যেটা পরিকাঠামো, উন্নত পরিকাঠামো একটা পয়েন্টের মধ্যে আসবে। উন্নত পরিকাঠামো। নাম্বার 10টা হচ্ছে আমাদের কৃষি ঋণ। কৃষি ঋণ এখানে কৃষকদের প্রয়োগ করা হয়ে থাকে। প্রশিক্ষণ আমরা একটা পয়েন্টের মধ্যে করতে পারি যাতে কৃষকদের যথেষ্ট পরিমাণে আমাদের প্রশিক্ষণ দিয়ে কৃষিকাজে সহযোগিতা প্রদান করতে পারি, এটাও এর মধ্যে আমরা পেয়ে যাব। তাহলে দেখো কতগুলো আমরা পয়েন্ট পেলাম যেগুলো কৃষকদের কৃষিকাজে সবথেকে বেশি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাহলে যদি আমরা পাঞ্জাব হরিয়ানা গম চাষের উন্নতির প্রসঙ্গটা আমরা দেখি, তাহলে আর একটু যদি তোমাদের আলোচনা করে দিই যে উত্তর পশ্চিম ভারতে বিশেষ করে পাঞ্জাব হরিয়ানায় গম চাষ হচ্ছে খুবই উন্নত। এখানে এই রাজ্য দুটোতে কমপক্ষে 75 থেকে 85% জমিতে কৃষিকাজ হয়। তাহলে 75 থেকে 85% জমিতে কিন্তু এখানে গম চাষ হয়ে থাকে। শুধু আবার তাই নয়, যেমন গম চাষে দ্বিতীয় স্থান অধিকার করছে এবং ধান চাষে দ্বিতীয় স্থান অধিকার করছে, তথা তৈলবীজ, ডাল, ভুট্টা, মিলেট, কার্পাস, আখ উৎপাদন শীর্ষস্থান অধিকার করে। তবে কিন্তু সব ফসলের হেক্টর প্রতি উৎপাদনশীলতায় সবচেয়ে বেশি এগিয়ে আছে পাঞ্জাব হরিয়ানা রাজ্যটা। তাহলে যদি আমরা এখানে কারণগুলো একটু আমরা দেখি, তাহলে কি কি কারণে পাঞ্জাব হরিয়ানা সব থেকে বেশি কৃষিকাজে উন্নত। ঠিক আছে, এখানে গম চাষের উন্নতির কারণ, কিংবা যদি পয়েন্টটা করে এখানে যে কৃষির উন্নতির কারণ, দুটোই কিন্তু একটাই অ্যান্সার দাঁড়াবে, কৃষির উন্নতি। মনে থাকবে পাঞ্জাব হরিয়ানা কৃষির উন্নতির কারণ বা পাঞ্জাব হরিয়ানা গম চাষের উন্নতির কারণ, দুটো কিন্তু আলাদা পার্ট, একই অ্যান্সার। ঠিক আছে, তাহলে প্রাকৃতিক যে পয়েন্টগুলো দেখো আমরা পাবো, সেক্ষেত্রে আমাদের অনুকূল জলবায়ুটা প্রকৃতির মধ্যে পড়ছে। কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে গম চাষের জন্য যে পরিমাণ আমাদের এখানে উষ্ণতা, যেন 15 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রভৃতি জলবায়ুর মধ্যে পড়ে যায়। মৃত্তিকার উর্বরতা এটা প্রকৃতির মধ্যে পড়ছে। ভূপ্রকৃতি, ভূমিরূপটা হালকা সমতল, অর্থাৎ হালকা ঢালু বা ঈষৎ হালকা জমির প্রয়োজন, সেটা আমরা এর মধ্যে পাচ্ছি। আর দেখো বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু অর্থনৈতিক পয়েন্টের মধ্যে পড়ে গেল। তাহলে মূলধনের সুবিধা এটা অর্থনৈতিকের পয়েন্ট, উন্নত প্রযুক্তিবিদ্যা এটা হচ্ছে অর্থনৈতিকের মধ্যে পড়ে যাচ্ছে, জলসেচের সুবন্দোবস্ত এটাও অর্থনৈতিক, উচ্চ ফলনশীল বীজ যেমন সোনালিকা, নাম করলাম মনে আছে কল্যাণ সোনা, এটাও এর মধ্যে পড়ে যাচ্ছে, সার কীটনাশক অর্থনৈতিক, উন্নত পরিকাঠামো এটাও অর্থনৈতিকের মধ্যে, কৃষি ঋণ এবং প্রশিক্ষণ এগুলোও কিন্তু আমাদের অর্থনৈতিকের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে দেখো আজকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে একটু আলোচনা করলাম। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু খাতার মধ্যে ভালো করে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত রাখলাম। দ্যাটস অল, ভালো থাকবে।